এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্ট নেড়ি পর্ব 9। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। সকল কথা ভূপতি চারুকে বলিতে পারে না। উমাপদ ভূপতির কাগজখানির কর্মাধ্যক্ষ ছিল। চাঁদা আদায়, ছাপাখানা ও বাজারের দেনা শোধ, চাকরদের বেতন দেওয়া, এ সমস্ত উমাপদর উপর ভার ছিল। ইতিমধ্যে হঠাৎ একদিন কাগজওয়ালার নিকট হইতে উকিলের চিঠি পাইয়া ভূপতি আশ্চর্য হইয়া গেল। ভূপতির নিকট হইতে তাহাদের 2700 টাকা পাওনা জানিয়াছে। ভূপতি উমাপদকে ডাকিয়া কহিল, এ কি ব্যাপার? এই টাকা তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। কাগজের দেনা 400-500 বেশি তো হবার কথা নয়। উমাপদ কহিল, নিশ্চয় এরা ভুল করেছে, কিন্তু আজ চাপা রহিল না। কিছুকাল হইতে উমাপদ এইরূপ ফাঁকি দিয়া আসিতেছে। কেবল কাগজ সম্বন্ধে নহে, ভূপতির নামে উমাপদ বাজারে অনেক দেনা করিয়াছে। গ্রামে সে যে একটি পাকা বাড়ি নির্মাণ করিতেছে, তাহার মালমশনার কতক ভূপতির নামে লিখিয়াছে। অধিকাংশ এই কাগজের টাকা হইতে শোধ করিতেছে। কিন্তু যখন নিতান্তই ধরা পড়িল, তখন সে রুক্ষ স্বরে কহিল, আমি তো আর নিরুদ্দেশ হচ্ছি নে, কাজ করে আমি ক্রমে ক্রমে শোধ দেব। তোমার সিকি পয়সার দেনা যদি বাকি থাকে, তবে আমার নাম উমাপদ নয়। তাহার নামের ব্যতে ভূপতি কোনো সান্ত্বনা ছিল না। অর্থের ক্ষতিতে ভূপতি তত ক্ষুণ্ণ হয় নাই, কিন্তু আচমকা এই বিশ্বাসঘাতকতায় সে যেন ঘর হইতে শূন্যের মধ্যে পা ফেলিল। সেদিন সে অকালে অন্তঃপুরে গিয়াছিল। পৃথিবীতে যে নিশ্চয় বিশ্বাসের স্থান আছে, সেইটে ক্ষণকালের জন্য অনুভব করিয়া তাহার হৃদয় ব্যাকুল হইয়াছিল। চারু যখন নিজের দুঃখে সন্ধ্যাদীপ নিভাইয়া জানালার কাছে অন্ধকার করিয়া বসিয়াছিল, উমাপদ পরদিনই মনমোহন সিং যাহাতে প্রস্তুত, বাজারের পাওনাদাররা খবর পাইবার পূর্বেই সে সরিয়া পড়তে চায়। ভূপতি ঘৃণাপূর্বক উমাপদর সহিত কথা কহিল না। ভূপতির সেই মৌনাবস্থা উমাপদ সৌভাগ্য বলিয়া জ্ঞান করিল। অমল আসিয়া জিজ্ঞাসা করল, মন্দা বোঠান, এ কি ব্যাপার? জিনিসপত্র গোছাবার ধুম যে। মন্দা, আর ভাই, যেতে তো হবে, চিরকাল কি থাকিব? অমল, কোথায় যাচ্ছ? মন্দা, দেশে। অমল, কেন? এখানে অসুবিধার কি হলো? মন্দা, অসুবিধা আর কি বলো, তোমাদের 5 জনের সঙ্গে ছিলুম, সুখেই ছিলুম, কিন্তু অনেক অসুবিধা হতে লাগলো যে, বলিয়া চারুর ঘরের দিকে কটাক্ষ করিল। অমল গম্ভীর হইয়া চুপ করিয়া রহিল। মন্দা কহিল, ছি ছি, কি লজ্জা! বাবু কি মনে করলেন? অমল এ কথা লইয়া আর অধিক আলোচনা করিল না। এটুকু স্থির করিল, চারু তাহাদের সম্বন্ধে দাদার কাছে এমন কথা বলিয়াছে যাহা বলিবার নহে। অমল বাড়ি হইতে বাহির হইয়া রাস্তায় বেড়াইতে লাগিল। তার ইচ্ছা হইল এ বাড়িতে আর ফিরিয়া না আসে। দাদা যদি বৌঠানের কথা বিশ্বাস করিয়া তাকে অপরাধী মনে করিয়া থাকেন, তবে মন্দা যে পথে গিয়াছে তাহাকেও সেই পথেই যাইতে হয়। মন্দাকে বিদায় এক হিসাবে অমলের প্রতিও নির্বাসনের আদেশ। সেটা কেবল মুখ ফুটিয়া বলা হয় না মাত্র। ইহার পরে কর্তব্য সুস্পষ্ট, আর একদণ্ড এখানে থাকা নয়। কিন্তু দাদা যে তাহার সম্বন্ধে কোনো প্রকার অন্যায় ধারণা মনে মনে পোষণ করিয়া রাখিবেন, সে হইতেই পারে না। এতদিন তিনি অক্ষুণ্ণ বিশ্বাসে তাহাকে ঘরে স্থান দিয়া পালন করিয়া আসিতেছেন। সে বিশ্বাসে যে অমল কোনো অংশে আঘাত দেয় নাই, সে কথা দাদাকে না বুঝাইয়া সে কেমন করিয়া যাইবে? ভূপতি তখন আত্মীয়ের কৃতঘ্নতা, পাওনাদারের তাড়নায়, উচ্ছৃঙ্খল হিসাবপত্র এবং শূন্য তহবিল লইয়া মাথায় হাত দিয়া ভাবিতেছিল। তাহার এই শুষ্ক মনোদুঃখের কেশ দোসর ছিল না। চিত্তবেদনা এবং ঋণের সঙ্গে একলা দাঁড়াইয়া যুদ্ধ করিবার জন্য ভূপতি প্রস্তুত হইতেছিল। এমন সময় অমল ঝড়ের মতো ঘরের মধ্যে প্রবেশ করিল। ভূপতি নিজের অগাধ চিন্তার মধ্যে হঠাৎ চমকিয়া উঠিয়া চাহিল। কহিল, কি খবর অমল? আচমকা মনে হইল। অমল বুঝি আর একটা কি গুরুতর সংবাদ লইয়া আসিল। অমল কহিল, দাদা, আমার উপরে তোমার কি কোনো রকম সন্দেহের কারণ হইয়াছে? ভূপতি আশ্চর্য হইয়া কহিল, তোমার উপরে সন্দেহ? মনে মনে ভাবিল, সংসারে যেরূপ দেখিতেছি তাহাতে কোনোদিন অমলকেও সন্দেহ করিব আশ্চর্য নাই। অমল, বৌঠান কি আমার চরিত্র সম্বন্ধে তোমার কাছে কোনো রকম দোষারোপ করেছেন? ভূপতি ভাবিল, ও এ ব্যাপারে
বাঁচা গেল। স্নেহের অভিমান। সে মনে করিয়াছিল সর্বনাশের ওপর বুঝি আরেকটা কিছু সর্বনাশ ঘটিয়াছে, কিন্তু গুরুতর সংকটের সময়েও এই সকল তুচ্ছ বিষয়ে কর্ণপাত করিতে হয়। সংসার এদিকে সাঁকো নাড়াইবার, অথচ সে সাঁকোর ওপর দিয়া তাহার শখের আংটিগুলো পার করিবার জন্য তাহা তাগিদ করিতেও ছাড়িবে না। অন্য সময় হইলে ভূপতি অমলকে পরিহাস করিত, কিন্তু আজ তাহার সে প্রফুল্লতা ছিল না। সে বলিল, পাগল হয়েছ নাকি? অমল আবার জিজ্ঞাসা করল, বৌঠান কিছু বলেনি? ভূপতি, তোমাকে ভালোবাসেন বলে যদি কিছু বলে থাকেন তাতে রাগ করবার কোনো কারণ নেই। অমল, কাজকর্মের চেষ্টায় এখন আমার অন্যত্র যাওয়া উচিত। ভূপতি ধমক দিয়া কহিল, অমল, তুমি কিছু ছেলে মানুষই করছো নাকি? এখন পড়াশুনো করো, কাজকর্ম পরে হবে। অমল বিমর্ষ মুখে চলিয়া আসিল। ভূপতি তাহার কাগজের গ্রাহকদের মূল্যপ্রাপ্তির তালিকার সহিত 3 বৎসরের জমা খরচের হিসাব মিলাইতে বসিয়া গেল। অমল স্থির করিল, বৌঠানের সঙ্গে মোকাবেলা করতে হইবে। এ কথাটার শেষ না করিয়া ছাড়া যাবে না। বৌঠান যে সকল শক্ত শক্ত কথা শোনাইবে মনে মনে তাহা আবৃত্ত করিতে লাগিল। মন্দা চলিয়া গেলে চারু সংকল্প করিল, অমলকে সে নিজে হইতে ডাকিয়া পাঠাইয়া তাহার রোজ শান্তি করিবে। কিন্তু একটা লেখার উপলক্ষ করিয়া ডাকিতে হইবে। অমলেরই একটা লেখার অনুকরণ করিয়া অমাবস্যার আলো নামে সে একটা প্রবন্ধ ফাঁদিয়াছে। চারু এটুকু বুঝিয়াছে যে তাহার স্বাধীন ছাদের লেখা অমল পছন্দ করে না। পূর্ণিমা তাহার সমস্ত আলোকে প্রকাশ করিয়া ফেলে বলিয়া চারু তাহার নতুন রচনায় পূর্ণিমাকে অত্যন্ত ভর্ৎসনা করিয়া লজ্জা দিতেছে। লিখিতেছে, অমাবস্যার অতল স্পর্শ অন্ধকারের মধ্যে 16 কলা চাঁদের সমস্ত আলোক স্তরে স্তরে আবৃত হইয়াছে, তাহার এক রাশিও হারাইয়া যায় নাই। তাই পূর্ণিমার উজ্জ্বলতা অপেক্ষা অমাবস্যার কালিমা পরিপূর্ণতর, ইত্যাদি। অমল নিজের সকল লেখায় সকলের কাছে প্রকাশ করে এবং চারু তাহা করে না। পূর্ণিমা অমাবস্যার তুলনার মধ্যে কি সেই কথাটার আভাস আছে? এইদিকে এই পরিবারের তৃতীয় ব্যক্তি ভূপতি কোনো আসন্ন ঋণের তাগিদ হইতে মুক্তিলাভের জন্য তাহার পরম বন্ধু মতিলালের কাছে গিয়াছিল। মতিলালকে সংকটের সময় ভূপতি কয়েক হাজার টাকা ধার দিয়াছিল। সেদিন অত্যন্ত বিব্রত হইয়া সেই টাকাটা চাইতে গিয়াছিল। মতিলাল স্থানের পর গা খুলিয়া পাখার হাওয়ায় লাগাইতেছিল এবং একটা কাঠের বাক্সর ওপর কাগজ মেলিয়া অতি ছোট অক্ষরে সহগ্রে দুর্গা নাম লিখিতেছিল। ভূপতিকে দেখিয়া অত্যন্ত হৃদয়তার স্বরে কহিল, এসো এসো, আজকাল তো তোমার দেখা পাইবার জো নেই। মতিলাল টাকার কথা শুনিয়া আকাশ পাতাল চিন্তা করিয়া কহিল, কেন টাকার কথা বলছো? এর মধ্যে তোমার কাছ থেকে কিছু নিয়েছি নাকি? ভূপতি সাল তারিখ স্মরণ করিয়া দিলে মতিলাল কহিল, ও সেটা তো অনেক দিন হলো, তামাদি হয়ে গেছে। ভূপতির চক্ষে তাহার চতুর্দিকের চেহারা সমস্ত বদল হইয়া গেল। সংসারের যে অংশ হইতে মুখোশ খসিয়া পড়িল সে দেখিয়া আতঙ্কে ভূপতির শরীর কণ্টকিত হইয়া উঠিল। হঠাৎ বন্যা আসিয়া পড়িলে ভীত ব্যক্তি যেখানে সকলের চেয়ে উঁচু চূড়া দেখে সেইখানে যেমন ছুটিয়া যায়, সংশয়াক্রান্ত বহিঃসংসার হইতে ভূপতি তেমনি বেগে অন্তঃপুরে প্রবেশ করিল। মনে মনে কহিল, আর যাহাই হোক, চারু তো আমাকে বঞ্চনা করিবে না। চারু তখন খাটে বসিয়া কোলের উপর বালিশ এবং বালিশের উপর খাতা রাখিয়া ঝুঁকিয়া পড়িয়া এক মনে লিখিতেছিল। ভূপতি যখন নিতান্ত তাহার পাশে আসিয়া দাঁড়াইল তখনই তাহার চেতনা হইল। তাড়াতাড়ি তাহার খাতাটা পায়ের নিচে চাপিয়া বসিল। মনে যখন বেদনা থাকে তখন অল্প আঘাতে গুরুতর ব্যথা বোধ হয়। চারু এমন অনাবশ্যক সত্যতার সহিত তাহার লেখা গোপন করিল দেখিয়া ভূপতির মনে বাজিল। ভূপতি ধীরে ধীরে খাটের ওপর চারুর পাশে বসিল। চারু তাহার রচনা স্রোতে অনপেক্ষিত বাধা পাইয়া এবং ভূপতির কাছে হঠাৎ খাতা লুকাইবার ব্যস্ততায় অপ্রতিবিত হইয়া কোনো কথাই যোগাইয়া উঠতে পারিল না। সেদিন ভূপতি নিজের কিছু দিবার বা কইবার ছিল না। সে রিক্ত হস্তে চারুর নিকটে প্রার্থী হইয়া আসিয়াছিল। চারুর কাছ হইতে আশঙ্কা ধর্মী ভালোবাসার একটা কিছু আদর পাইলেই তাহার ক্ষত যন্ত্রণার ওষুধ পড়িত। কিন্তু হ্যাদে লক্ষ্মী হইল লক্ষ্মী ছাড়া এই মুহূর্তের প্রয়োজনে
পতি ভাণ্ডারের চাবি চারু যেন কোনোখানে খুঁজে পাইল না। উভয় সুকঠিন মনে ঘরের নীরবতা অত্যন্ত নিবিড় হইয়া আসিল। খানিকক্ষণ নিতান্ত চুপ থাকিয়া ভূপতি নিঃশ্বাস ফেলিয়া খাট ছাড়িয়া উঠিল এবং ধীরে ধীরে বাইরে চলিয়া আসিল। সেই সময় অমল বিস্তর শক্ত শক্ত কথা মনের মধ্যে বোঝাই করিয়া লইয়া চারুর ঘরে দ্রুতপদে আসিতেছিল। পথের মধ্যে অমল ভূপতির অত্যন্ত শুষ্ক বিবর্ণ মুখ দেখিয়া উদ্বিগ্ন হইয়া থামিল। জিজ্ঞাসা করিল, দাদা, তোমার অসুখ করেছে? অমলের স্নিগ্ধ স্বর শুনিবার হঠাৎ ভূপতির সমস্ত হৃদয় তাহার অশ্রুরাশি লহিয়া বুকের মধ্যে যেন ফুলিয়া উঠিল। কিছুক্ষণ কোনো কথা বাহির হইল না। সবলে আত্মসংবরণ করিয়া ভূপতি হার্দস্বরে কহিল, কিছু হয়নি অমল। এবারে কাগজে তোমার কোনো লেখা বের হচ্ছে কি? অমল শক্ত শক্ত কথা যাহা সঞ্চয় করিয়াছিল তাহা কোথায় যেন হারিয়ে গেল। তাড়াতাড়ি চারুর ঘরে আসিয়া জিজ্ঞাসা করিল, বৌঠান, দাদার কি হয়েছে বলো দেখি। চারু কহিল, কই, তাতে কিছু বুঝতে পারলুম না। অন্য কাগজে বোধহয় ওর কাগজকে গাল দিয়ে থাকবে। অমল মাথা নাড়িল। না না ডাকিতেই অমল আসিল এবং সহজভাবে কথাবার্তা আরম্ভ করিয়া দিল। দেখিয়া চারু অত্যন্ত আরাম পাইল, একেবারে লেখার কথা পারিল। কহিল, আজ আমি অমাবস্যার আলো বলে একটা লেখা লিখিয়েছিলাম, আর একটু হইলেই সেটা দেখে ফেলেছিলেন। চারু নিশ্চয় স্থির করিয়াছিল তাহার নতুন লেখাটি দেখিবার জন্য অমল পিড়াপিড়ি করিবে। সেই অভিপ্রায়ে খাতাখানি একটু নাড়াচাড়া করল, কিন্তু অমল একবার তীব্র দৃষ্টিতে কিছুক্ষণ চারুর মুখের দিকে চাইল। কি বুঝিল কি ভাবিল জানি না, চকিত হইয়া উঠিয়া পড়িল। পর্বত পথে চলিতে চলিতে হঠাৎ একসময় মেঘের কুয়াশা কাটিবা মাত্র পথিক যেন চমকিয়া দেখিল সে সহস্র হস্ত গম্ভীর গহ্বরের মধ্যে পা বাড়াইতে যাইতেছিল। অমল কোনো কথা না বলে একেবারে ঘর হইতে বাহির হইয়া গেল। চারু অমলের এই অভিপ্রেত পূর্ব ব্যবহারের কোনো তাৎপর্য বুঝিতে পারিল না। বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়, গল্পের আরও পর্ব আসতে থাকবে, তোমরা শুনতে থাকো। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রোমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।